সরকার ঘাস কাটছে মনে করেন 1 বছর, সরকার ঘোড়ার ঘাস কাটছে বৈশে বৈশে। ঘাস কাটার জন্য দায়িত্ব দেওয়া হয়নি তাকে। আমি বলতেছি আপনাকে, আপনি তো বললেন সরকার বৈশেষে ঘোড়ার ঘাস কাটছে, কিন্তু প্রশাসনগুলো তো সেই প্রশাসন, সরকার ব্যর্থ। কিন্তু ওই প্রশাসন এখন সুষ্ঠু নির্বাচন করবে, সরকার ব্যর্থ বলতেছেন আপনি, তারপরেও সেই আস্থা তাদের কেন হইল? 1 2 না, রাজনৈতিক দলের তো এর বাইরে কোনো অবস্থান নাই। রাজনৈতিক দল নির্বাচন চাবে, এটা তো আমি তো নির্বাচন চাওয়াটাকে দোষ ধরতেছি না, আপনি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। বলতে না দিলে অসুবিধা। বলেন প্লিজ। পরিবেশ সুষ্ঠু আছে, প্রশাসন পরিবেশ সুষ্ঠু রাখবে, রাখার দায়িত্ব সরকারের। সরকার ব্যর্থ বলে আমার কাছে মনে হয়, কিন্তু তারা ভাবতেছে পরিবেশ সুষ্ঠু আছে। কেন? 2টো কারণে। 1 নম্বর কারণ, বিএনপি এখন সবচেয়ে বড় দল, তার সামনে কোনো দল নাই। 2য় কারণ, আওয়ামী লীগ মাঠে নাই। যদি প্রশাসনের উপর আপনার এত আস্থাই থাকে, তাহলে এর আগের নির্বাচনে যান নাই কেন? প্রশাসন যদি সুষ্ঠু পরিবেশ রাখতেই পারে, আগের নির্বাচনে যান নাই কেন? আমার প্রশ্ন। এইবার আসেন, নির্বাচন করলে তারা জিতবে, কোনো সন্দেহ নাই। কিন্তু একটা নির্বাচনে কি ক্রাইটেরিয়া? একটা নির্বাচন করলেই আপনি গণতন্ত্র ফিরে আসবে? উনিও জানে, আওয়ামী লীগের সময় যখন টকশো করছে তখন বলছি যে বিএনপি যদি নির্বাচনে না যায় তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। খেয়াল আছে আপনার? বলছি, অর্থাৎ একটা শক্ত প্রতিদ্বন্দ্বী থাকতে হয়, যেটা না থাকলে হবে না। এবং আমি এটাও বলছি যে বিএনপি যদি এমন ক্ষমতায় থেকে নির্বাচন করতো, তাহলে আমি বলতাম আওয়ামী লীগ না আসলেও নির্বাচন গ্রহণযোগ্য হবে না। কিন্তু আজকে আওয়ামী লীগ যেভাবে বিতাড়িত হয়েছে, তাতে আপনি তাকে রাখার বা থাকার প্রত্যাশা আপনি করতে পারেন না, কোনোভাবেই না। তা সেদিক থেকে ওনার মাঠটা পরিষ্কার বিধায় উনি খুব সুন্দরভাবে বলতেছে প্রশাসন সব একেবারে স্মুথলি করবে, তারা নিরপেক্ষ থাকবে সব কিছু। এইবার আসেন, আমি যে কথাটা নিয়ে কথা উঠছে এখানে, 2টা বিষয় আছে, জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদ। এইটাকে সমাধান করেন, ওটা পরে যান। কোনটা? যে বিএনপি, আপনি বলছেন যে বিএনপি, হ্যাঁ, আওয়ামী লীগের আমলে আপনি বলেছেন যে বিএনপি নির্বাচনে না গেলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এখন আর আজকে যদি বলি যে আওয়ামী লীগ না হইলে, কথার কথা বলছি, মানে তখন বলছি যে বিএনপি যদি আজকে ক্ষমতায় থাকতো আর যদি ক্ষমতায় থেকে নির্বাচন করতো, তাইলে আমি বলতাম যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে তাইলে পরে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এখন তো বিএনপিও ক্ষমতায় নাই, আওয়ামী লীগও ক্ষমতায় নাই। এখন সব রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনার জন্য যে আস্থা তৈরি, সেটা কি বিএনপি করবে? না, বিএনপি করবে কেন? বিএনপি করবে কেন সেটা না, বাট কথা আছে এখানে। প্লিজ, ড্রাইভিং সিটে আপনি বসা। কেমন ড্রাইভিং সিটে আপনি বসা? বড় রাজনৈতিক দল বিএনপি। সেটাই তো বলতেছি, রাজনীতি টোটালটা আমি একটু যোগ করি, আমি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বলতেছি, টোটাল রাজনৈতিক ফিল্ডটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তাদের রোলটা সবচেয়ে বড়। কথাটা বোঝার চেষ্টা করি। না রাজাক ভাই, আমি রাজাক ভাইয়ের সাথে একটু যোগ করি। হ্যাঁ, যোগ করেন। এই যে আপনি যে কথা বলছেন, বাংলাদেশে বর্তমানে আপনি গত প্রিভিয়াস 1 বছর তো আপনি দেখছেন যে একটা নিউট্রাল গভর্নমেন্টের অধীনে বাংলাদেশটা চলছে। বিএনপি কোথাও তার প্রতিপক্ষ বলেন বা অন্যান্য রাজনৈতিক দল বলেন, কাউকে কোথাও রাজনৈতিকভাবে নির্যাতন বলেন, ডিস্টার্ব বলেন, তাকে মানে প্রতিরোধ করা, এরকম একটা ঘটনা আপনি বলতে পারবেন? এগুলো তো ইরিলেভেন্ট। আপনি কারো প্রতিপক্ষ আপনি হবে কেন? না, আমি রাজনৈতিক দলের থেকে হয়, আপনার সামনে তো কোনো প্রতিপক্ষ নাই, সেটা আপনি এডমিট করতেছি। এটা কি বিএনপির অপরাধ? আমি কিন্তু কথা শেষ করতে, আচ্ছা প্লিজ, আমি তো অপরাধ বলি নাই আপনাকে, রাজাক ভাই বলেন প্লিজ। কিন্তু আপনি যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করেন যে গণতন্ত্রের প্রি কন্ডিশন হলে আপনার শক্ত বিরোধী দল থাকতে হবে। এখন আপনি বলবেন যে নির্বাচনে যদি কেউ না আসে তাতে আমার কিছু আসে যায় না, আবার শক্ত বিরোধী দল না থাকে তাতে আমার কি? কথাটা বোঝার চেষ্টা করেন। শক্ত বিরোধী দল তো আপনি বানাইতে পারবেন না, সে কারণে পিআর পদ্ধতির কথা আসছে। পিআর পদ্ধতি একটা মাত্র পদ্ধতি, যেই পদ্ধতি নির্বাচন করলে আপনি শক্ত বিরোধী দল পাবেন। বিষয়টা হলো এইখানে। এখন আপনি শক্ত বিরোধী দলে বিশ্বাসী কিনা, 1। 2, কেউ বলছেন যে পিআর পদ্ধতি সরকার নাজুক হয়, সরকার দুর্বল হয়। হ্যাঁ, সরকার দুর্বল হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার দুর্বল কেন হবে? আপনি সরকার যদি ট্রান্সপারেন্ট থাকেন, আপনি সরকার যদি স্বচ্ছ থাকেন, আপনার
আপনার তো নাজুক হওয়ার কোনো কারণ নাই। আপনি পিয়ার পদ্ধতি ছাড়াও যদি আপনি আসেন, আপনি জাপান, ইটালি, আপনার জাপানে 5 বছরের ইয়ের মধ্যে 4 বার সরকার বদলায়, ইতালিতে 5 বার সরকার বদলায় ট্রেডিশনালি। না না ইংল্যান্ড শেষ করতে দেন। না না আপনি ভাই, যেটা আপনি বলবেন এটা আপনি পরে বলেন। এটা ভাই নোট করেন। রেগুলার ইলেকশনের কথা বলতেছেন। হ্যাঁ, আমি বলছি পিয়ার পদ্ধতি সরকার নাজুক হয়, আমি সেটা বলছি। এরা নাজুক সরকার, এরা পিয়ার পদ্ধতিতে নির্বাচিত না। আমি বলছি সরকার নাজুক হইলে আপনার অসুবিধাটা কোথায়? অর্থাৎ আপনি যদি প্রপার হইতে কাজ করেন, আপনাকে তো কেউ সরাবে না, আপনার নাজুক হওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশের কালচার কি এটা সম্ভব? তার মানে বাংলাদেশের কালচারটা কি এই যে আমি 5 বছর থাকতেই হবে আমাকে? আপনি যদি ইফ ইউর পারফরমেন্স ইজ নট গুড, আর আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমার পারফরমেন্স ভালো না হইলে, ধরেন উনি ক্ষমতায় গেল 5 বছরের জন্য, 6 মাস পর থেকে আমরা দেখলাম যে ওনার পারফরমেন্স ভালো না, কথার কথা, ব্যাস হি ইজ ডুইং মেনি রংস, যেটা দেশের আমাদের মানে রাষ্ট্রের দেশের জন্য ক্ষতিকর বা জনগণের জন্য ক্ষতিকর। উনি বলবেন যে হ্যাঁ ভোট আসুক ভোটে। এই যে একটা সহজ সরল কথা, আমি 4.5 বছর আরো বসে থাকবো? ইউ মাস্ট গো। যদি আপনি দেশের জন্য খারাপ করেন, আপনি একবার নির্বাচিত হয়ে বসে থেকে সরকার নাজুক হলে দরকার পরিবর্তন হবে। নট দ্যাট যে পিয়ার সিস্টেম হলেই পরিবর্তন হয়। ভারতে আজকে তো পিয়ার সিস্টেমে নির্বাচন হয় নাই, কিন্তু ভারতে তো দুইটা বিরোধী দলকে নিয়ে আজকে মোদী সরকার ক্ষমতায়, কই কাজ করছে না? কিন্তু রাজ্জাক ভাই, আপনাকে যদি একেবারেই আপনার কথা মেনেই নেই, এটা তো আমি যাচ্ছি, এটা আপনার কথা মেনেই নেই, আমাকে একটু দেন না। আপনাকে আপনার মেনে নেই। এরপর আপনাকে একটা প্রশ্ন করি যে পিয়ার পদ্ধতি অনেক ভালো, সব ঠিক আছে, যদি মেনেও নেই, যেই পদ্ধতির সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত না, একটা পদ্ধতির সঙ্গে তো মানুষকে পরিচিত করতে হয়। যেমন যে বাংলাদেশের মানুষকে ভোট দেওয়া শিখাইতে হয়, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু অনেকগুলো ট্রেনিং পর্যন্ত করানো হয়। কথা বলেছেন এই যে আপনাকে যখন ইভিএম নিয়ে আসা হলো, ইভিএম কে পরিচিত করবার জন্য অনেকগুলো কর্মশালা করতে হয়েছে। যে ইভিএম আর ব্যালটের সিট ভোট তো এক হইল না। বলেন, এখন বলে পিয়ার পদ্ধতির সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত না, তো আর যদি এখনো যদি পরিচিত, ওটাও বাদ দিলাম, যদি সবাই সিদ্ধান্ত নেয়, সেটা কি এখন সম্ভব? আমি বলি পিয়ার পদ্ধতি মানে কি? সিম্পল দলরে ভোট দিবেন, আর তো কিছু না, মার্কায় ভোট। আমাকে একটু শেষ করিনি, না শেষ করিনি, যাবেন তো অবশ্যই। বাংলাদেশে ইনডাইরেক্ট পিয়ার সিস্টেম চলমান। আপনি তো একটা ধোয়ান মানে একটা কি বলে, একটা কমন কথা বলে, আমার জনপ্রিয় লোকের আমি ভোট দিমু, এই তো কথা। বাংলাদেশে পরোক্ষভাবে পিয়ার পদ্ধতি চলমান, প্রমাণকে দিচ্ছি আপনাকে। আপনি এই যে গত নির্বাচন হইল, বাহাউদ্দিন নাসিম শরীয়তপুরের, সে ঢাকা 8-তে পাশ করছে, ঢাকা 8-তে পাশ করছে। দিস ইজ কল পিয়ার সিস্টেম। কারণ কথাটা শেষ করতে দেন। আমি বলছি ইনডাইরেক্ট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ডিস্টার্ব করেন না। এটা হলো ইনডাইরেক্ট পিয়ার সিস্টেম। কিসের পপুলারিটি তার এখানে? নৌকায় ভোট দিছি, এটা মানুষ বুঝে। টান দিয়েই না আপনি সাকিব আল হাসানকে দিলেন, মার্কায় ভোট দিছে, সেই এলাকার পপুলার লিডার না। ওইগুলোকে আসলে উদাহরণ দেওয়ার সুযোগ আছে। আমি বলছি ইনডাইরেক্ট পিয়ার সিস্টেম বলতেছি আমি ডাইরেক্ট বলি নাই। সুতরাং এইটা খোরা অজুহাত। 3 নম্বর আসেন, এইবার আসেন প্রথম। হাইফেন না রে ভাই, খালামাখা আপনি একা সব টাইম নিয়ে নিন। না টাইম না, আপনি পরে বলেন। এখন আসেন আপনি এই যে নির্বাচনের কথাটা যে বলছেন, ওনারা যে এত আপনার নির্বাচন পর্যন্ত যাইতে হইলে আপনি একটা জায়গায় যাইবেন, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন না। মেম্বার অফ পার্লামেন্টের কাজ কি? সংবিধান যেটা বলছে সেটা বলছি। বাজেট প্রণয়ন, এটা কিন্তু অর্থ বিল, অর্থ আইন মোতাবেক। স্পিকার নিয়োগ করবে, প্রাইম মিনিস্টার সিলেক্ট করে, রাষ্ট্রপতির নিয়োগ দেয়, সব পার্লামেন্ট করে। সাব কমিটি বানায় ওভারসি করার জন্য, সুপারভাইজিং করার জন্য, প্রত্যেকটা মন্ত্রণালয়ের জন্য। এর বাইরে যেটা করবে ভায়োলেশন অফ কনস্টিটিউশন, তার কোনো রাইটই দেয় নাই। গত 53 বছর যাবত এমপিরা ভায়োলেশন অফ কনস্টিটিউশন করতেছে। প্রত্যেকটা এমপি তার বাসায় যাবে কেন? এই যে বলতেছে চাকরি যাবে কেন? এত শখ থাকলে উপজেলা চেয়ারম্যান আর এমপি হোক না, এমপি না, ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান কি সেই যে খুশি যাই হোক। আমি বলছি ভায়োলেশন অফ কনস্টিটিউশন চলতেছে 53 বছর জন্য। বাংলাদেশে আমি সবাইকে চ্যালেঞ্জ করলাম, সমস্ত আইনজীবীদেরকে চ্যালেঞ্জ করলাম। গণভাবে বলছেন চেয়ারম্যানকে যে মর্যাদা, যে স্ট্যাটাসে আমরা নির্ধারণ করি, সে কি একজন ডিসি, একজন এসপি, একজন সচিবকে মোকাবেলা করার মতো? আপনি যাইেন না, তাইলেই হবে। আপনারা যাইেন না, হচ্ছে না। আমার
আপনি তো নিজে এডমিট করলেন দেশ ঠিক হয় না, মানে আপনারাই যাবেন ছাত্র ভর্তি করেন, আপনার লাগবে এত প্রেসার করো ঠিক করা যাচ্ছে না। আবার আপনি যদি ওদেরকে অবাধ স্বাধীনতা দিয়ে দেন, আমি তাহলে বলি দেশটা তো কি হয়ে যাবে, আমলাতান্ত্রিক এই এমপির স্ট্যাটাস জানে না বইলা রাম শাম যদুমধু এমপি হইতে চায়। আবারও বলছি, রাম শাম যদুমধু এমপি হইতে চায়, কারণ সে তার স্ট্যাটাসই বোঝে না, একটা এমপির ডিগনিটি কি এইটাই সে বোঝে না। ভায়োলেশন কনস্টিটিউশন 53, বাংলাদেশের সমস্ত লয়ারকে চ্যালেঞ্জ করলাম যে 53 বছর যাবৎ সংবিধানের যে ভায়োলেশন করে আসতেছে এমপি সাহেবরা। কিন্তু এখন তো আপনাদের রাখেন সিদ্ধান্ত হয়ে গেছে। রাখেন, আরো বলি, এই যে নির্বাচন করতে যাইতেছে, কথায় কথা আসে, ইলেকশন কমিশন বলল কি, আমি পিআর পদ্ধতি সংবিধানে নাই, আমি সংবিধান মোতাবেক নির্বাচন দিব। ভালো কথা, সংবিধান মোতাবেক নির্বাচনের বিধানটা কি আপনি বলেন তো? যেই সংবিধানটা আছে ওইটাই ধরলাম, ওইটার বিধান কি শুনেন বিপুল সাহেব, সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে, 90 দিনের মধ্যে কেমনে হবে সেটা সেকেন্ডারি। সংসদ ভেঙে গেছে ওত নিচে 8ই অগাস্ট 2024, সেই মোতাবেক 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা। আর এই যে নির্বাচন কমিশন বলল আমি সংবিধান মোতাবেক নির্বাচন দিব, কোত্থেকে দেবে সে? তার তো টাইম এক্সপায়ার, তার নিয়োগ হয়েছে কবে সেটা জানেন? 21শে নভেম্বর 2024। একটা পাগলের দেশে আছি আমি। আপনি রাখেন, শেষ করি, আমাদের টাইম সেই ইসি কিভাবে যাবে নির্বাচনে? রং কনসেপ্ট, সংবিধান কি বলে? সংসদ ভাঙার কয়দিন পর নির্বাচন? না এই সংবিধানটা কি এখন কি সংবিধানে চলে? কোনটা? ডক্টরিন অফ নেসেসিটির অনুযায়ী আপনার ডক্টরিন অফ নেসেসিটি আবার সংবিধান কি? এটা কি আদেশ? এই সমস্ত শব্দ বাদ দেন। আরে বাদ দেন, সুপ্রিম কোর্ট আপনি কি আমাদের সুপ্রিম কোর্টের না এটা? আপনি ফাইট করছেন? জি, আপনি রিড করতেন। রাখেন, ডক্টরিন অফ নেসেসিটি বাংলাদেশের না, পাকিস্তানের, এটা বাদ হয়ে গেছে। ইউনূস সরকার যে আমি দায়িত্ব নিয়ে বলছি, শুনেন, 106 অনুচ্ছেদ অনুসারে শপথ নিছে, আপনি আইনজীবী হিসেবে নিয়োগ করছেন, আপনি বিরুদ্ধে দাঁড়াইতেন। 106 মোতাবেক দায়িত্ব নিছেন? হ্যাঁ নিছে। রাখেন, উনি হলেন এড ইন্টারিম গভর্নমেন্ট। হ্যাঁ ইন্টারিম গভর্নমেন্ট। কোন সংসদ আমার সংবিধানে আছে? কে? এড ইন্টারিম গভর্নমেন্ট শব্দটা সংবিধানে আছে? সংবিধানের গার্ডিয়ান কে? হু ইজ দ্য গার্ডিয়ান? আরে ভাই, সংবিধানের গার্ডিয়ানটা কে? সংবিধানে আপনি আমাকে এটা জমা, ইউ আর দ্য লার্নেড লয়ার। কে আপনি লয়ার? কে? হু ইজ দ্য গার্ডিয়ান অফ কনস্টিটিউশন? কনস্টিটিউশনের গার্ডিয়ানের সুপ্রিম কোর্ট। হ্যাঁ সুপ্রিম কোর্ট। হ্যাঁ, কোন সুপ্রিম কোর্ট ডিরেকশন আমাকে বলতে দেন, তারপরে বলেন, আপনি নোট রাখেন। হ্যাঁ আমি রাখছি। সুপ্রিম কোর্টের 106 ভার্ডিক্ট, হ্যাঁ, সাংবিধানিক সংকট যেখানে দেখা দিবে, সাংবিধানিক শূন্যতা যখন দেখা দেয়, তখন এইরকম পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার বানানো যেতে পারে। রাখেন, সংবিধান কি হয়েছে? সংকট, সাংবিধানিক শূন্যতা, সংবিধান নাই। ফুল সাংবিধানিক শূন্যতা বলতে কি সংবিধান নাই? ইয়েস, কেন নাই বলি, ফুল স্টপ। কেন? শেখ হাসিনা চলে গেছে, পালায়ে গেছে। বাংলাদেশের সংবিধানে বলা আছে পালায়ে গেলে পরবর্তী স্টেপ কি? রিজাইন করছে, নট পালানো না, এটা রিজাইন। ভাই শেষ করতে দেন না, পালায়ে গেছে। আজকে আমরা ছোট্ট বিরতি নিয়ে রাখেন, বিরতি নিয়ে এসে আপনি বলবেন। কোন কোর্ট আইন বানাইতে পারে না, না এটা পারে না। কোন কোর্ট সংবিধান বানাইতে পারে না। যদি সরকার যখন আইন বানায়, তখন যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক কিছু হয়, সেটাকে উনি বাদ দিতে পারে আদালত। 1, 2, সংবিধানের কোনো ধারা নিয়ে যদি ব্যাখ্যা চাইতে হয়, সেটা তারা দিতে পারে। কিন্তু সাংবিধানিক শূন্যতার কারণে যখন 106 ব্যবহার করে, তখন ওই সংবিধানটা ব্যবহার করছে না উনি 106 ওই সংবিধানের মধ্যে আছে। এটা হইল কি, আপনার একটা উপায় রাইখে গেছে, সব আইনে থাকে সেভিং ক্লোজ, আপনি কিভাবে ক্রাইসিস থেকে উদ্ধার হবেন, ওটার ব্যাখ্যা দিয়ে একটা ক্রাইসিস কি বানাইছে অন্তর্বর্তীকালীন সরকার। উনি কিন্তু বলেন না এনাকে তত্ত্বাবধায়ক সরকার বানাইলাম, বানায়নি, কারণ সে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকার ওই টাইমটার জন্যে পিওর অন্তর্বর্তীকালীন সরকার, তার সমস্ত কর্মকাণ্ড হবে যা সাংবিধানিকভাবে যেটা করবে, সে নিজস্ব সংবিধান নিজে করবে এবং এটা অন্তর্বর্তীকালীন সংবিধান হিসেবে বিবেচিত হবে। সেজন্যই জুলাই ঘোষণাপত্রের কথা, এই যে বারবার বলে সংসদে পাশ করবে, বুলশিট। আপনি সংসদ যাবেন কেমনে, সেই প্রক্রিয়াটা লাগবে। সেই প্রক্রিয়াটা হলো জুলাই ঘোষণাপত্র। সেই ঘোষণাপত্রের ভিতরে এই সরকারের মেয়াদ উল্লেখ করতে হবে। আমি এখন পরিষ্কার কোনো মেয়াদ ওইটার ভিতরে উল্লেখ নাই। তার মেয়াদ হবে 7ই অগাস্ট 2024 থেকে
30 জুন 2026 পর্যন্ত, এবং এর মধ্যে উনি একটা নির্বাচন কমিশন গঠন করবেন এবং এর মধ্যে উনি একটা নির্বাচন করবেন। এই যে নির্বাচন কমিশন, সে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগপ্রাপ্ত, সাংবিধানিক নয়। এবং সংবিধান মোতাবেক আমি আবারও বলছি, সংসদ ভেঙে যাওয়ার 3 মাসের মধ্যে নির্বাচন, ওই পুরনো সংবিধানে। কিন্তু ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার, উনি তাকে নিয়োগ দিছে। না, সংবিধান ভ্যালিড তো, সংবিধান আর রাখেন, সংবিধান এখনো তো আছে। কোথায় এখন আছে? বলতেছি চলছে তো। আপনি বললে তো হবে না। সংবিধান যদি মানেনি আপনি, তাহলে তো 3 মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা। সংবিধানে দেশ চলছে তো। আরে একটা বেকুয়াম তো তৈরি হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই আপনার। প্লিজ নোট রাখেন, বললেন না সংবিধান বলতেছে 90 দিনের মধ্যে নির্বাচন হবে, সংসদ মানেন, এটা মানেন? হ্যাঁ, এইটা তো মানেন। সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন, কে সংসদ এই সংবিধান মোতাবেক? হ্যাঁ, এই সংবিধান না, এখানে কন্ত দেখি না, বিফোর আফটার দুইটাই আছে। হু হ্যাজ টোল্ড ইউ বিফোর এন্ড আফটার? আমি বলছি সংবিধান সংসদ ভাঙার পর। হ্যাঁ, আর যদি মেয়াদ শেষের আগে সংবাদ ভাঙে, সেটা আরেক হিসাব। সংসদ ভাঙার পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন হইতে হবে। এই আপনি যে সংবিধানের কথা বলেন, সেটাই বলা আছে। তো উনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিতেছেন কেমনে? এই ইলেকশন কমিশন ফেব্রুয়ারিতে নির্বাচন দিতেছেন কেমনে? যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো একটা বিশেষ পরিস্থিতিতে, হ্যাঁ, নির্বাচনও তো পিছিয়ে যাবে। তাহলে উনি বলতে পারবেন না ওই সংবিধান মোতাবেক। ওনাকে এই জন্যই জুলাই ঘোষণাপত্রে ঢুকাইতে হবে না। তাহলে এই নির্বাচন কমিশনকে নিয়োগ দিছে কে? এই নির্বাচন কমিশন সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সংবিধান অনুযায়ী। কোন সংবিধান অনুযায়ী? কে বলছে আপনাকে? আমার সংবিধান তো অন্তর্বর্তী সরকার নাই। আর এটা তো 106 এ আপনাকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। 106 তো আমার ওই সংবিধান যে গ্যাপ, সাংবিধানিক শূন্যতা পূরণ করার জন্য দিছে। হ্যাঁ, তো সেইটাই তো আমার কনস্টিটিউশন, পার্ট অফ দ্য কনস্টিটিউশন। তারা কি তত্ত্বাবধায়ক সরকার নাম দিছে? কারে? এই ইউনিট সরকারে ইন্টারিম গভর্নমেন্ট দিছে। আমি যে উচ্চ আদালতের মতামত দিলাম কিসের ভিত্তিতে? উচ্চ আদালত বলছে এখন আমি উচ্চ আদালতের মতামত দিলাম কিসের ভিত্তিতে? ওই যে শূন্যতা কেমনে পূরণ হবে? অনুমতি দিয়েছে। হ্যাঁ, সংবিধান আমার দিয়েছে। অনুমতি দেয়নি কি? উচ্চ আদালত অনুমতি নেওয়ার কিসের? মানে আমি কোনো বিষয়ে যে ভ্যাকুয়াম তৈরি হয়, শূন্যতা তৈরি হয়, শূন্য আমি কার কাছে যাব? উচ্চ আদালতের কাছে। এটা কে বলেছে? প্রেসিডেন্ট পাঠাইছে। নো, সংবিধান এটা ঠিক করে দিয়েছে কে? সংবিধান। সংবিধান ঠিক করছে কেমনে? কে পাঠিয়েছে? আদালত। না, আমার কোনো শূন্যতা তৈরি হলো, রাজাকে ভাই বোঝাচ্ছে শূন্যতা তৈরি হলো, প্লিজ, শূন্যতা তৈরি হলো, শূন্যতা তৈরি হওয়ার পরে আমি কোথায় যাব? আপনি বলেন কোথায় যাব? শূন্যতা কোনো একটা ব্যাখ্যার দরকার, বলো কোথায় যাব? কোর্টে, সুপ্রিম কোর্ট। এটা আমার কে বলছে? কোথায়? এইটা ওই 106-তে বলা আছে। এইটাই বলছি। 106-তে বলার পর আপনি অন্তর্বর্তীকালীন সরকার বানাইলেন। হ্যাঁ, সে ওই সংবিধানে আর নাই, কারণ আমার ওই সংবিধান অন্তর্বর্তীকালীন সরকার নাই। আরে আমাকে আদালত তো বলে দিছে তুমি এটা পারবা। কে বলছে আপনি? আদালত আমাকে বলে দিছে। আমাদের বললে হবে। রাখেন, আচ্ছা আপনি একবার, তারপর আপনি বলেন প্লিজ। সেই মোতাবেক উনি সরকার হইলেন। এবং তার আগে আরেকটা জিনিস দেখে নেন, যখন চলে গেল শেখ হাসিনা, তারপরে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত দায়িত্ব কে নিছিল? কে? কেউ ছিল না। সেনাপ্রধান। সেনাপ্রধান ঘোষণা দেয়নি, বলছে আমি দায়িত্ব নিলাম। উনি বলছেন, ওইটা বলেছেন। হ্যাঁ, তা আমি দায়িত্ব নিলাম, আর একটা গুলি চলবে না, সমস্ত হত্যার বিচার হবে। তাহলে এই 4 দিনের সরকার উনি। সেই মোতাবেক ওনরা 7ই আগস্ট পল্টনে মহাসমাবেশ কইরা 3 মাসের মধ্যে নির্বাচন চাইছিল ওই সংবিধান মোতাবেক। ওনরা চাইছে, জিজ্ঞেস করেন কার কাছে চাইছে। ইউনূস সরকার আসছে তখন? আসে নাই। তারা সংবিধান মোতাবেক চাইছিল। ইউনূস সরকার ওইটা ধারে নাই আইসা। আমি অন্তর্বর্তীকালীন সরকার, আমি যা বলবো সেটাই সংবিধান, এবং সেটা তারা মানতে বাধ্য। এখন এটা একটু মোশাররফের কাছে শুনি। মোশাররফ, 3 মাসের জন্য মধ্যে নির্বাচন চেয়েছে মানে বিএনপি, এবং সরাসরি পল্টনে একটা বিশাল সমাবেশ করে ওই দিন আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে দেশের দায়িত্ব, যাতে করে কারো জানমালের ক্ষয়ক্ষতি না হয়, সব অনেক ভালো কথা বলেছে, এবং সাথে এটাও আপনার নির্বাচনও চেয়েছেন 3 মাসের মধ্যে। ওটা কার কাছে চেয়েছেন? এখন আপনি এখানে একটা ভুল ব্যাখ্যা হচ্ছে। আমি কার কাছে চেয়েছিলেন আমি একটু বলি, আমি বলতেছি, আপনি একটু প্লিজ আমাকে বলতে দেন। এখানে একটা ভুল ব্যাখ্যা হয়েছে। অনেকে বলে এটা বিপ্লবী সরকার, অনেকে বলে ওই যে আমি একটু বলি, আমাকে একটু শেষ করি। কনফিউশনটা যেভাবে তৈরি হচ্ছে, অনেকে বলছে এটা বিপ্লবী সরকার, অনেকে বলছে এটা কি ওই যে কি বলে এটা, মানে একটা অন্য একটা সরকার। সেনাবাহিনী, সেনাপ্রধান না, এটা ওই যে এনসিপিটা মিয়ারা বলে অভ্যুত্থানের সরকার, এটা বলে না, কিন্তু নো, এটা অ্যাবসলিউটলি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। অ্যাবসলিউটলি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট।
কারণ কিভাবে? এই বর্তমান সংবিধানের আলোকে এই সরকার গঠিত হয়েছে, মাননীয় রাষ্ট্রপতি এদেরকে শপথ এই পড়িয়েছেন। তাহলে 29 সাল পর্যন্ত থাকবে সে। অন্তর্বর্তীকালীন সরকার তো তাহলে 29 সাল আর ওই পর্যন্ত যে 106 আদালতে না, না, তাহলে সংবিধান absolute যখন সংবিধান- এই জিনিসটা বুঝতে একটা সহজ বিষয়, তাহলে তার 5 বছর মেয়াদ। যখন কনস্টিটিউশন অনুসারে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে। আচ্ছা, সাংবিধানিক সরকারের মেয়াদ কতদিন? কোথায়? সাংবিধানিক সরকারের মেয়াদ কতদিন? 5 বছর। 5 বছর। হ্যাঁ। তাহলে ইন সরকার কি 5 বছর থাকবে? নো, তাহলে কেমনে সরবে? এটা তো ইন্টেরিয়াম একটা বিশেষ সরকার তো তৈরি হয়েছে। লিখে দিচ্ছে হ্যাঁ, আদালত অবশ্যই, ওখানে কতদিন থাকবে? ও, আপনি ওইটা রায়টা আদালত লিখে পড়েন। দিছে, কতদিন রায়টা থাকবে? পড়েন, আপনি কি লিখেছে রায়টা? রায়টা মুখস্থ লেখে নাই তো। হ্যাঁ, বলেন কি লেখে নাই তো। কে বলছে? রিটেন আছে তার লেখা। লেখা আছে অন্তর্বর্তী সরকার হবে। হ্যাঁ, হবে। বাকিটা করা যেতে পারে। জি জি, হ্যাঁ, তর্ক করেন না, হ্যাঁ, না যাই না। হ্যাঁ, আমি যাই না বলছি। এখন আপনি এটা না জানে, এটা বাংলাদেশ সবাই সবাই জানে, সবাই জানে। বলছে কি অন্তর্বর্তী সরকার বানানো যেতে পারে। বানানো যেতে বাকি পারে। মেয়াদ ঠিক করবে কে? কোর্ট মেয়াদ দিছে, কি করবাকে লিখে দিছে। হ্যাঁ। না, সেটা তো- এটার জন্য বসা হয়েছে জুলাই ঘোষণাপত্র। নো, জুলাই ঘোষণা তো পরে রাজনৈতিক দলগুলোর ডিমান্ড, সেটাই তো, ডিমান্ড তার সেটাই তো। কারণে হচ্ছে। হ্যাঁ, তার মেয়াদ ঠিক করবে কে? এটা তো এটার সাথে তো না না, কনস্টিটিউশন আসলে আলোচনার বিষয় মেয়াদ, এই মেয়াদটা সরকারের কে মেয়াদ ঠিক ঠিক করবে। করছে? আপনার ঠিক করে দিছে? আপনাকে একটা জিনিস আমি Please, এখানে মোশাররফ please। এখানে রাজ্জাকি ভাই মেয়াদটা ঠিক করছে একটা কে? জিনিসকে তালগোল পাকি আরে ভাই, মেয়াদটা কে দিছে এইটা হলো তাহলে? ইন্টিরিয়াম। এক এক করে শুনি, আপনি না, না, শোনেন। দুজন একসঙ্গে বললে শোনা যাবে না তো। ইন্টিরিয়াম গভর্নমেন্ট মানে একটা বিশেষ গভর্নমেন্ট, কনস্টিটিউশনের মধ্যেই একটা বিশেষ গভর্নমেন্ট। যেমন এই যে কনস্টিটিউশনের মধ্যে এনিটাইম গভর্নমেন্ট আছে, কোথায়? আরে ভাই, আপনাকে তো আদালতের নির্দেশ, আপনি একজন উকিল হিসাবে যদি আপনি একটা অজ্ঞর মতো কথা বলেন, আপনি তাইলে হয় না তো। বলতেছেন যে আপনি তো একটা লাইনে সংবিধানের মধ্যে একটা সরকার লেখাটা থাকতে হবে তো। আমার সঙ্গে তাহলে 106 আপনি কোথায় পেলেন? 106 মোতাবেক, কোথায় পেলেন আপনি? এই যে এই ব্যাখ্যাটা দেন। 106 মোতাবেক আপনি এটা ধার করে আনছেন না import করছেন, বানাইছে, export করছেন? সেটা কি বলা আছে 106 মোতাবেক এত ধারায় উল্লেখিত যে কোনো সংকট তৈরি, অন্তর্বর্তীকালীন না সরকার। না, আপনি যদি সংবিধানে কোথাও সংকট তৈরি হলে কি কোথায় করবেন? ওই যে সংকট মিলিয়ে দিয়েছে, বাকিটা আপনারা ঠিক করবেন। হ্যাঁ। যে কতদিন মেয়াদ হবে, তারপরে আরে নির্বাচন কিভাবে করবে, এর জন্যই এটা তো কোর্ট ঠিক শোনেন, করে দেয় না। এর জন্যই তো রাজনৈতিক দলগুলির যেই জিনিসটা বক্তব্য সেটা সবাই বলেন, দিচ্ছে, সেটা ঢুকান। যে পরবর্তী পার্লামেন্টে এগুলো অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আর সেটা এটা যদি পরে, কোথাও পার্লামেন্টে authority- amendment তো আরে পরে। আগে আপনি পার্লামেন্ট ছাড়া কেমনে করবেন? পার্লামেন্ট আপনি খালি বললে তো হইল না। তার মেয়াদ কি, সে কাজ করবে কেমনে? হ্যাঁ। সে যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিছে, এই যে মেয়াদ, ইউনূস সাহেব যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিছে, হ্যাঁ। কোন বিধানে কোন বিধান বলেন? এটা রাজনৈতিক দলগুলির ডিমান্ডের কারণে। বুঝছেন এইবার? তাহলে সংবিধানে নাই। আরে সংবিধান তো এখন তো ব্যত্যয় ঘটছে আপনার, যার আবার জন্য তো অ্যামেন্ডমেন্টটা লাগবে। আপনি উল্টা বললে তো হবে। সংবিধান যদি ব্যত্যয় ঘটে, সেটাকে করতেন না, আপনি যে কোনো সময় সেটাকে করতেছেন আইনি না। ফ্রেমে নিবেন না? আপনি সব আপনি- উল্টো। আপনি আপনি আইনি আইনি কিভাবে দেবেন? এখন আইনের কোনো শব্দ বিধান আছে? Yes, ওই যে ঘোষণা আপনার এখন পার্লামেন্ট আছে আমার। পার্লামেন্ট তো পরে। আমার তো পার্লামেন্ট আছে, আমি এই কিভাবে মেয়াদ- না, 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 আইনের না। সুরক্ষা দেবো আমি? এই মেয়াদের মধ্যে সেইটা কইরা Absolutely যাবে, এই wrong কাজগুলো। বলতেছে, absolutely wrong তারপরে concept। যখন পার্লামেন্ট হবে, তখন পার্লামেন্ট এটা ছাড়া approval আপনার সুযোগ দিবে, কি? যেটা তফসিল হিসাবে আপনার ঢুকবে পার্লামেন্ট বলতেছে। ছাড়া সুযোগ কি আপনি বলেন? তাই তো বলতেছি আমি, পার্লামেন্টে এটা তফসিলি হিসেবে এই যেমন ঢুকবে। আমি একটু বলি, ছাত্ররা বলতেছে এটা প্রস্তাবনায় থাকবে। টোটালি সে আউট অফ মানে আচ্ছা, আমরা এক এক করে কথা বলি। আপনি এই যেমন আপনি আরো 2 মিনিট বলেন, তারপর আপনি বলুন। আপনার নিশ্চয় মনে আছে 111 গভর্নমেন্ট, মনে আছে, পুরোপুরি মনে আছে। ছিল না? হ্যাঁ। 111 এর গভর্নমেন্টে তৎকালীন সময়ে রাষ্ট্রপতি তো বৈধ ছিল, এবং রাষ্ট্রপতি তো ওই সময় তো সংবিধানে ছিল ছিল। কেয়ারটেকার গভর্নমেন্ট, কিন্তু মেয়াদ ছিল 3 মাস। সেটা 2 বছর ছিল না? 2 বছর তো ছিল। ছিল। না না, সেটা কি সরকার হিসেবে ঢুকছে? হ্যাঁ, কি সরকার? absolutely। অন্তর্বর্তীকালীন না তত্ত্বাবধায়ক? তত্ত্বাবধায়ক কনস্টিটিউশন ছিল। ছিল। হ্যাঁ, কনস্টিটিউশন ছিল তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু আমরা 3 ছিল। মাস সেটা মেয়াদ বাড়াইছে কোর্ট দিয়ে, জানেন সেটা? কোনো আমি তো বললাম কেউ বাড়াইছে। বাড়ায়নি। এটা তো আরে, আপনি বললে হবে। আবার কয়। কেউ কোনো কিছু হয়নি। আমি তো বললাম এটা নিয়ে আপনি বললে বহু বাড়াইছে। প্রশ্ন হয়েছে। কোনো মেয়াদ যাই হোক, তত্ত্বাবধায়ক সরকার ছিল তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো সংবিধানে ছিল। 3 মাস আমরা বলি। তত্ত্বাবধায়ক সরকার ছিল তো হ্যাঁ, ছিল। সংবিধানে। হ্যাঁ, তারপরে যদি আপনি সবাই মিলে বাড়ায় নেন, তো তত্ত্বাবধায়ক সরকার কে মেয়াদ বাড়িয়েছে? বাড়াইছে? কে বাড়াইছে? নিজে কেউ নিজে বাড়ায় নাই। কে নিজে নিজে? হ্যাঁ, নিজে নিজে বাড়াইছে। জানেন? তারপরে আমি জানিয়াই বলছি, আমি জানিয়াই বলছি। আপনার আদালত কর্তৃক বাড়ানো হয়েছে এটা? না, বাড়ানো আপনি বলেন- হয়নি। আচ্ছা আচ্ছা, মোশাররফের শেষ কথা আপনি বলুন। একটু বলি, তারপর দেখেন ওই গভর্নমেন্ট রাষ্ট্র পরিচালনার জন্য, কারণ তো পার্লামেন্টও নাই আমার, 142টা অর্ডিন্যান্স জারি করছে রাষ্ট্রপতি ওই সময়। কারণ আপনাকে রাষ্ট্র তো চালাই, এখানে তো একটা গভর্নমেন্টের তো 2টা কাজ, একটা হইলো রাষ্ট্র পরিচালনা করতে হবে, আবার জনগণের মাঝেও একটা স্বস্তি দিতে হবে। 2টা কাজ তো তার করতে হয়। জনগণকে স্বস্তি রাখার জন্য সে 142টা অর্ডিন্যান্স জারি করেছে, কিন্তু পরবর্তী গভর্নমেন্ট যখন শেখ হাসিনা গভর্নমেন্ট আসলো, এই অর্ডিন্যান্সগুলি যদি সংসদ বসার 60 ডেজের মধ্যে যদি আইনে আপনি পরিণত না করেন, আপনি এটা বাতিল হয়ে যাবে। মাত্র 42টা অর্ডিন্যান্সে আইনে পরিণত, বাকিগুলি বাতিল হয়ে গেছে। এখন এই গভর্নমেন্টেরও তো এই যে এখন অনেকগুলি তারা অর্ডিন্যান্স এখনো দেয় নাই, নিশ্চয়ই এই যখন জুলাই ঘোষণা আসবে, আপনার অর্ডিন্যান্স কিন্তু তাকে দিতে হবে।
কারণ এখন কি হয়েছে, আপনি অনেকগুলো এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট এখন নাই আপনার কনস্টিটিউশনে, এর রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে, তাহলে এটা বাস্তবায়ন আগামী দিনে করতে হবে কি মাধ্যমে করবে? অর্ডিন্যান্স। এই যে প্রধান বিচারপতি নিয়োগ, আগে তো যে রাষ্ট্রপতি নিয়োগ দ্বিতীয়ত যাকে খুশি তাকে, এখন তো আপনি স্পষ্ট বলে দিয়েছেন যে শীর্ষ একজন, বিএনপি নোট অফ ডিসিশন দিয়েছে যে 2 জনের মধ্যে একজন তত্ত্বাবধায়ক সরকার প্রধান না, এটা হলো প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি। আপনার প্রধান নির্বাচন কমিশন বলা হয়েছে কে? স্পিকারের নেতৃত্বে প্রাইম মিনিস্টার, অপোজিশন লিডার, স্পিকার, ডেপুটি স্পিকার এবং দ্বিতীয় বৃহত্তর রাজনৈতিক দলের একজন। এগুলিকে আপনি বাস্তবায়ন হলে কি করবে? দিস ইজ নট এ পার্লামেন্ট নাই, তাহলে কি করবে? অর্ডিন্যান্স জারি করতে হবে। তো এই যে আপনি আদেশটা দিলেন, অর্ডিন্যান্স কি এক ধরনের আইন, কিন্তু এটাকে যখনই আপনি সংসদে পাস করবেন তখন এটা আইনে পরিণত হবে। এই বিষয়গুলো একেবারে শেষ টাইম শুনে আসেন রাজ্যকে ভেরি সিম্পল। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্য হওয়ার জন্য কমিশন নির্বাচন সংস্কার নিয়ে পড়ছে, ঘোষণাপত্রটা হয়েছে যেটা সংশোধন করা দরকার, আমি বারবার বলতেছি এখানে সরকারের মেয়াদ দিতে হবে, নির্বাচন কমিশন নিয়োগ দেওয়ার ক্ষমতা তারে দিতে হবে, সব এটার ভিতরে উল্লেখ করবে, এটা চলমান আছে, খালি উল্লেখ করবে। তারপরে সংসদ যখন বসবে ঘোষণাপত্র হিসেবে এটা সাবমিট করবে, ওইটা তফসিল হিসেবে থাকবে। ছাত্ররা বলতে যেটা প্রস্তাবনা আকারে নেও, এই পার্থক্য চলছে। আর যেটা উনি বলছেন অর্ডিন্যান্স, আমি তো অন্তর্বর্তী সরকার, এই রাষ্ট্রপতিই তো নাই, সংসদ তো বিলুপ্ত হয়ে গেছে। রাষ্ট্রপতি নাই মানে এই সংবিধান মতো, যে সংবিধান মতো রাষ্ট্রপতি আছে তার ছবি অলরেডি সরাই দিছে। আপনাকে আর কিভাবে বুঝাবে যে রাষ্ট্রপতি আলাদা? আর কথাটা যদি রাষ্ট্রপতি, আমি আপনাকে বলি, আমি রাখেন বোঝার জন্য ভাই, বোঝার জন্য তার আগে একটা কথা বলে নি। বলেন প্লিজ। আপনারা বলছিলেন যে রাষ্ট্রপতিকে সরাইলে সাংবিধানিক সংকট হবে। হ্যাঁ, রাষ্ট্রপতি অ্যালাইভ আছে, ছবিটা যে সরাইলো আপনারা কোনো কথা বলছেন? এইটা অন্য জিনিস, ইট ইজ আ পলিটিক্যাল ডিভাইড। বুঝলাম, এগুলো দিয়ে তো আপনি কনস্টিটিউশন দিয়ে কাজ করতে পারবেন না। আপনি কনস্টিটিউশন কভার করেন কেন? আসলে কি পলিটিক্যাল? রাষ্ট্রপতি, আপনি রাষ্ট্রপতির ছবিটা সরাই ফেললেন, রাষ্ট্রীয় বিষয়। রাষ্ট্রের বিষয়। সরকার কি এটা স্বীকার করেছে? সরকার তো স্বীকার করে নাই যে এটা সরিয়েছে। সরকার স্বীকার করে নাই, এটা উনি বললে তো হবে না। ছবি তো সরছে। সরকার স্বীকার করে নাই, কোনো প্রজ্ঞাপন জারি, ছবি তো সরছে, প্রজ্ঞাপন জারি হয় নাই। সেটা আমি তো সেটাই বলতেছি, প্রজ্ঞাপন জারি হইলো না কেন? ওনরা কৈফিয়তটা চাইলো না কেন? এটা আমরা তো দেখি যে আছে। আরে ভাই কোথায় আছে? কোথায় আছে? তো সব যে নিউজের সব মিথ্যা। হ্যাঁ, এখন সেইটা এটা আমি খোলাসা করি যে কেউ যদি ছবি নামিয়ে থাকে সে অন্যায় করছে। কোথায়? তাই তো আমরা তো জানি সরকারের নির্দেশে নামাই, জানলে হবে না তো। আচ্ছা ভালো, তাহলে প্রজ্ঞাপন আরে ভাই ছবিটা তো সরাইছে, হ্যাঁ ছবিটা তো সরাইছে। কে সরাইছে? হোয়াট ইজ দ্য ডকুমেন্টস? আপনি কি প্রমাণ? আপনি কি জানেন? নিউজ হয়েছে, নিউজ হয়েছে, ওইসব দেখি। ছবি সরাইছে, বিভিন্ন এমবাসি থেকে ছবি সরানো হয়েছে, কিন্তু সরকার বলছে আমার কোনো আদেশ নাই। আরে সরকার বলছে, হ্যাঁ বলছে। চ্যালেঞ্জ করলাম, এটাও বলে নাই। চ্যালেঞ্জ করলাম। কি খামাখা কথা বলেন আপনারা, কি রাজনীতি করেন আর কি খবর রাখেন? চ্যালেঞ্জ গভর্নমেন্ট বলে নাই যে আমি সরাইতে বলি নাই, বলে নাই, গভর্নমেন্ট এটা বলে নাই। তাই আবার বলেন কেন? সরকার তো মানে সরকার সরাইতে বলছে তাও বলে নাই, আর সরকার সরাইতে বলে নাই তাও বলে নাই। যদি ব্যক্তি কারো মিশনে কারো ক্ষমতা আছে রাষ্ট্রপতির ছবি সরানো? অবশ্যই আছে। কে ভাবে? হ্যাঁ, ওই এমবাসি সরাই ফেলবে? ব্যক্তি পছন্দ অপছন্দ, ফেসিবাদকে পছন্দ করে না। এই 80টা এমবাসির ভিতরে সবাই সরাই ফেলছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওনারা কি করছে? ওনাদের রাষ্ট্রপতি তো সাংবিধানিক সংকট হয় নাই? এটাও তো সংবিধান মোতাবেক, অফকোর্স সংবিধানের মোতাবেক এটার একটা ট্রেডিশনাল। জাতীয় পতাকার যেমন ইজ্জত, রাষ্ট্রপতি ছবি টাঙানো তো সংবিধানে নাই। না, বিশাল প্রথা। আপনি সরাবেন কেন? ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে যখন আপনি চলে যাবেন, এখন আপনি রাষ্ট্রপতির ছবিটা সরাইলেন, কোনো কথা নাই কেন? কি কারণটা কি? একটা কথাটা বোঝার চেষ্টা কি ভাই? এখন আসেন ভাই, যেটা আসি সেটা হইলো হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার ওই যে জুলাই সনদের জন্য লড়াই চলছে চলুক, এবং অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্রপতি এই সংবিধান মোতাবেক নাই, সংবিধান বিলুপ্ত হয়েছে দিন হাসিনা পালায়ে গেছে, যার জন্য আর এই জুলাই সনদ যেটা চলছে, এই জুলাই সনদটাও ফাইনালি কার্যকর হবে না বাংলাদেশে।